প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? সকলকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমরা আজকে দেখব জাবেদা থেকে কিভাবে খতিয়ান প্রস্তুত করা হয়, অর্থাৎ খতিয়ান কি এবং সেটার প্রস্তুত প্রণালী, এবং জাবেদা থেকে খতিয়ানে লেনদেনগুলোকে স্থানান্তর করার কৌশল, এবং আমরা খতিয়ান প্রস্তুতকরণ আজকে দেখব। চলো দেখে আসি কিভাবে খতিয়ান প্রস্তুত করা হয়। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। গত সপ্তাহে আমরা জাবেদার উপর ক্লাস নিয়েছিলাম। আজ আমরা অন্য একটি ক্লাসে যাওয়ার পূর্বে আমি আমাদের পরিচিতি তোমাদের সকলের উদ্দেশ্যে, আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, আজ থাকছি তোমাদের সাথে। আজ আমরা একটি নতুন অধ্যায়ে আলোচনায় যাব, খতিয়ান, ইংলিশে যেটাকে লেজার বলা হয়। চলো প্রথমে দেখে আসি খতিয়ান কাকে বলে। আমাদের প্রথম প্রশ্নই হলো খতিয়ান কাকে বলে, বা হোয়াট ইজ লেজার, বা ডেফিনেশন অফ লেজার। হিসাব চক্রের তৃতীয় পর্যায় হলো খতিয়ান। কোনো লেনদেন সংঘটিত হওয়ার পর প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করা হয়, যেটি আমরা বিগত 2-3টি ক্লাসে দেখেছি। তারপর উহা জাবেদা হতে খতিয়ানে স্থায়ীভাবে ও শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করা হয়। ফলে খতিয়ান হতে কারবারের মোট দেনা পাওনা, সম্পত্তি এবং ক্রয় বিক্রয় ইত্যাদি বিষয়সমূহ জানা যায়। তাহলে এ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লেনদেনগুলো প্রথমে আমরা জাবেদায় লিখি, আর জাবেদা থেকে সেগুলোকে স্থায়ীভাবে আমরা যেটায় ট্রান্সফার করি সেটাকে আমরা খতিয়ান বলি। এটার উৎপত্তিটা কিভাবে হয়েছে সেটি একটু দেখে নিই। ইংরেজি লেজ শব্দ হতে লেজার শব্দের উৎপত্তি হয়েছে। লেজ শব্দের অর্থ সেলফ বা তাক, লেজার শব্দের অর্থ খতিয়ান। তাকে যেমন গৃহস্থলীর দ্রব্যাদি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, লেজার বা খতিয়ানে তেমনি লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে লিপিবদ্ধ করা হয়। এই লেজ শব্দটি মূলত ফরাসি শব্দ। তা আমরা যেমন রান্নাঘরে বিভিন্ন তৈজসপত্রের সাথে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি সেলফে সাজিয়ে রাখি, ঠিক হিসাব জগতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান তার বিভিন্ন ধরনের হিসাবের যে তথ্যগুলো সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখে, আর যে সাজিয়ে রাখে সেই অবস্থানটার নাম হলো খতিয়ান। অর্থাৎ খতিয়ানের সমস্ত লেনদেনকে আমরা সাজিয়ে লিখে থাকি। তাই কেউ কেউ খতিয়ানকে হিসাব বহির রাজা বলে থাকে, অর্থাৎ লেজার ইজ দ্য কিং অফ অল অ্যাকাউন্টস। এই প্রসঙ্গে হিসাব বিজ্ঞানীগণ কি বলেছেন? এল.সি. ক্রোপার বলেন, যে বইতে কারবারি লেনদেনগুলোকে শ্রেণীবিভাগ করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। অর্থাৎ এখানে খতিয়ানে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা, অর্থাৎ এর চেয়ে স্থায়ীভাবে আর লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে লিপিবদ্ধ করা সম্ভব নয়। তার বক্তব্য এটাই প্রতীয়মান হচ্ছে। অধ্যাপক চেম্বার্স বলেন, খতিয়ান হলো ব্যবসায়ীদের হিসাবের প্রধান বই, যার মধ্যে অন্যান্য বইগুলোর দাখিলাসমূহ লিপিবদ্ধ করা হয়। উপরিক্ত সংজ্ঞাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলা যায় যে সুষ্ঠুভাবে লেনদেন সমূহের ফলাফল নিরূপণের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে জাবেদা হতে শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন হিসাবে স্থায়ীভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। তাহলে দেখা যাচ্ছে যে জাবেদা হতে শ্রেণী বিভাগ করে, যেমন ক্রয়, সমস্ত ক্রয়গুলিকে ক্রয় হিসাবে, সমস্ত নগদগুলিকে নগদান হিসাবে, সমস্ত প্রাপ্য হিসাবগুলিকে প্রাপ্য হিসাবে, বেতন যত দেওয়া হয়েছে সবগুলোর জন্য একটি বেতন হিসাব, অর্থাৎ প্রতিটি হিসাব খাতের জন্যে, সমজাতীয় হিসাব খাতের জন্যে একটি করে হিসাব প্রস্তুত করা হবে। অর্থাৎ ওইটির উপরে একটি শিরোনাম দেওয়া। যদি আমরা নগদান হিসাব করি তাহলে উপরে হবে নগদান হিসাব, এবং পরে সবগুলো নগদান সেখানে লিপিবদ্ধ করা হবে। সুতরাং খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই, যে বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সকল লেনদেন হিসাবের প্রাথমিক বই জাবেদা হতে সংক্ষিপ্ত আকারে ও শ্রেণীবদ্ধ অবস্থায় বিভিন্ন হিসাবে বিভক্ত করে লিপিবদ্ধ করা হয়, যার ফলে সুষ্ঠুভাবে লেনদেন সমূহের ফলাফল নিরূপণ করা সম্ভব হয়। অর্থাৎ
সেই লেনদেনটি দ্বারা আমরা ওই হিসাবের উদ্বৃত্তটাও জানতে পারি, যে আমাদের নগদে কত টাকা আছে, আমাদের পাওনাদারের পরিমাণ কত, আমাদের দেনাদারের পরিমাণ কত, আমাদের মোট ক্রয়ের পরিমাণ কত, বিক্রয়ের পরিমাণ কত, এগুলোকে আমরা খতিয়ানের সাহায্যে জানতে পারি। তাই বলা হচ্ছে যে খতিয়ান হচ্ছে সকল বহির রাজা। খতিয়ানের শ্রেণী বিভাগ, অর্থাৎ খতিয়ানকে কয় ভাগে ভাগ করা হয়? খতিয়ানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। তার একটি হলো ব্যক্তি খতিয়ান, আর একটি হলো অব্যক্তি খতিয়ান। ব্যক্তি খতিয়ান কি? যে খতিয়ানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবগুলোকে লিখিত থাকে তাকে ব্যক্তি খতিয়ান বলে। সাধারণত ধারে ক্রয় ও বিক্রয়ের সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব এই খতিয়ানে সংরক্ষণ করা হয়। ব্যক্তি খতিয়ানকে আমরা দুই ভাগে ভাগ করি, একটি হলো দেনাদার বা প্রাপ্য হিসাব, আর একটি হলো পাওনাদার বা প্রদেয় হিসাব। আর অব্যক্তিক খতিয়ানে যাওয়ার আগে আমরা এই দুটি বিষয় একটু দেখে আসি, যে দেনাদার এবং প্রাপ্য হিসাব। ধারে বিক্রয়কৃত মালের ক্রেতাদের হিসাব যে খতিয়ানে লেখা হয়, অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয় করলে যে খতিয়ানে লেখা হয় তাকে দেনাদার বা প্রাপ্য হিসাবের খতিয়ান বলে। কেউ কেউ এটাকে বিক্রয় খতিয়ানের জেরো বা বিক্রয় খতিয়ান হিসাবও বলে থাকে। আর পাওনাদার বা প্রদেয় হিসাব খতিয়ান, ধারে পণ্য ক্রয়ের সময় পাওনাদারগণের ব্যক্তিক হিসাব যে খতিয়ানে লিপিবদ্ধ করা হয় তাকে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব খতিয়ান বলে। কেউ কেউ এটাকে ক্রয় খতিয়ানের জেরো বলে থাকে। অব্যক্তিক খতিয়ান, ব্যবসায়ের সকল প্রকার সম্পত্তির দায় ও নামিক হিসাব সমূহ যে খতিয়ানে লিপিবদ্ধ করা হয় তাকে অব্যক্তিক খতিয়ান বলে বা সাধারণ খতিয়ান বলে। অব্যক্তিক খতিয়ানকেও আমরা দুই ভাগে ভাগ করি, একটা প্রাইভেট খতিয়ান আর একটা নামিক খতিয়ান। প্রাইভেট খতিয়ান কি? ব্যবসায়ের সম্পত্তির দায় ও মূলধন সংক্রান্ত হিসাবসমূহ যে খতিয়ানে সংরক্ষণ করা হয় তাকে প্রাইভেট খতিয়ান বলে। অন্যথায় নামিক খতিয়ান, যে খতিয়ানে ব্যবসায়ের আয় ব্যয় ও লাভ ক্ষতি সংক্রান্ত হিসাবসমূহ সংরক্ষণ করা হয় তাকে নামিক খতিয়ান বলে। খতিয়ানের পদ্ধতি, সাধারণত আমরা দুটি পদ্ধতিতে খতিয়ান করে থাকি, একটি চলমান জের পদ্ধতি আর একটি টি ছক। চলমান জের পদ্ধতি, যেটা প্রতিটি লেনদেন লেখার সাথে সাথেই তার জের নির্ণয় করা হয়। আর টি ছক একটি নির্দিষ্ট সময় অন্তর, এটার দুটি সাইড, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড, সেইটার নির্দিষ্ট সময় পরে জের নির্ণয় করা হয়। তবে আধুনিককালে এই চলমান জের পদ্ধতি বহুল প্রচলিত, আর টি ছক শুরু থেকেই চলে আসছে। চলমান জের ছক কেমন? প্রথমেই যে হিসাবটি করব সেই হিসাবের নাম আমরা লিখব, যেমন নগদান হিসাব বা ব্যাংক হিসাব বা মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, যে হিসাব করব সেই নামটা এখানে লিখব। প্রথম ঘরটির নাম হলো তারিখ। বিবরণ দ্বিতীয় ঘর, যেখানে আমরা হিসাবের নামগুলো লিখি। তারপরে জাবেদা পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং জের বা ব্যালেন্স। এই জের বা ব্যালেন্সের আবার দুটি ঘর রয়েছে, একটি ডেবিট টাকা আর একটি ক্রেডিট টাকা, অর্থাৎ সাথে সাথে জের নির্ণয় করা হয় বলে এই ব্যালেন্সের ঘরটি এখানে রয়েছে। এবার টি ছক। টি ছকে ওই একইভাবে প্রথমে হিসাবের শিরোনাম আসবে। এর দুটি দিক রয়েছে, একটা ডেবিট দিক, একটা ক্রেডিট দিক। ডেবিট দিকে 4টি ঘর, ক্রেডিট দিকেও 4টি ঘর, মোট 8টি ঘর। আর চলমান জের ছকে ঘরের সংখ্যা ছিল 7টি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ক্রেডিট দিকেও 4টি ঘর, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকা। এবং এটি যখন একটি নির্দিষ্ট সময় পরে এটার জের নির্ণয় করে দেখা হয় যে ওটির ব্যালেন্স কত, চলমান জেরে প্রতিটি লেনদেন লেখার সাথে সাথে তার ব্যালেন্সটা আমরা পেয়ে থাকি। খতিয়ানভুক্তকরণ কি? জাবেদা হতে লেনদেন সমূহকে পাকাপাকিভাবে বা স্থায়ীভাবে খতিয়ানে তোলা লিপিবদ্ধকরণের কাজকে খতিয়ানভুক্তকরণ বলে। অর্থাৎ জাবেদা থেকে লেনদেনগুলোকে যখন খতিয়ানে আমরা
উঠায় সেই কাজটাই আসলে খতিয়ানভুক্তকরণ। খতিয়ানের সমষ্টি নির্ণয় অর্থাৎ যোগফল, সমষ্টির বাংলা হলো যোগফল। খতিয়ান হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের সংখ্যাগুলোর মোট যোগফল নির্ণয় করাকে হিসাবের সমষ্টিকরণ বা যোগফলকরণ বলে। হিসাবের জের টানার জন্য পৃথক হিসাবের উভয় পার্শ্বের যোগফল নির্ণয় করা হয়, অতঃপর জের বের করে জের সহ পুনরায় হিসাবের সমষ্টি নির্ণয় করা হয়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে প্রথমে আমরা উভয় পার্শ্বের জের টানার জন্য কি করি, যোগফল নির্ণয় করি। জের টানার জন্য পৃথক হিসাবের উভয় পার্শ্বের যোগফল নির্ণয় করা হয়, অর্থাৎ কোন দিকের যোগফল কত, অতঃপর জের বের করায় জের সহ পুনরায় যোগফল নির্ণয় করা, অর্থাৎ দুই দিকের মিলকরণ করা হয়। অর্থাৎ যে ডেবিট দিকে কম থাকলে সেই ডেবিটের কম টাকাটা ডেবিট দিকে লিখে ক্রেডিট দিকের সাথে মিল করা হয়, আর ক্রেডিট দিকে কম থাকলে যত কম সেটা ক্রেডিট দিকে লিখে ডেবিট দিকের সাথে মিলকরণ করা হয়। এটাকেই সমষ্টিকরণ বলা হয়। হিসাবের জের টানা অর্থাৎ ব্যালান্সিং বা উদ্বৃত্তকরণ করা। নির্দিষ্ট সময় শেষে খতিয়ানে লিপিবদ্ধ সকল হিসাবেরই ডেবিট এবং ক্রেডিট এই উভয় দিকের টাকার যোগফল দুটি মিল বা সমান করতে হয়। একটু আগে আমরা যেটা বলছিলাম, কোনো হিসাবের ডেবিট ও ক্রেডিট এই উভয় দিকের যে কোনো একটি দিকে টাকার অঙ্কের যোগফল বড় হলে উভয় দিকের মধ্যে টাকার অঙ্কের পার্থক্য অথবা ব্যবধান নিরূপণ করতে হয়, এবং যেদিকে টাকার অঙ্কের যোগফল ছোট সেই দিকে উক্ত পার্থক্য বা ব্যবধান বসালেই হিসাবের উভয় দিকের মিল হবে। হিসাবের এই উভয় দিকের এই পার্থক্য বা ব্যবধানকেই হিসাবের জের বলে, এবং উক্ত জেরের মাধ্যমে হিসাবের উভয় দিকের মধ্যে মিলকরণকে জের টানা বলে। হিসাবকালের শেষে জের লিখবার পর ব্যালেন্স সিডি লিখতে হয়। এই কথা দ্বারা বোঝাচ্ছে এই যে যখন আমরা একটা নির্দিষ্ট সময় পরে জের টানি, অর্থাৎ ডেবিট দিক এবং ক্রেডিট দিক উভয় দিকের যে দিকের টাকার পরিমাণ বড় সেই যোগফলটি উভয় দিকে লেখা হয়, এবং যত বড় সেই অংশটুকু অর্থাৎ পার্থক্যটুকু যেদিকে কম আছে টাকার পরিমাণ সেই দিকে লিখে মাসের শেষ তারিখ দিয়ে বিবরণের ঘরে ব্যালেন্স সিডি লেখা হয়। এটাকেই জের টানা বা ব্যালেন্সিং বা উদ্বৃত্তকরণ বলে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই বুঝতে পেরেছ। তোমাদের সকলকে নিরন্তর